অবশেষে আজ নির্বাচনের একদিন আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন, নির্বাচনে আক্রমণ করার আদেশ দেন কর্মীদের। আর এই ইলেকশন কোনো ইলেকশন, এটা ইলেকশন হতে পারে না। এটা ইলেকশন থেকে জঘন্য কাজ ইউজ করে যাচ্ছে, তার ক্ষমতাকে পোক্ত করা, ইন্টারন্যাশনালি দেখানো। এদিকে আজ নির্বাচনের একদিন আগে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। সারা দেশেই আওয়ামী লীগ কর্মীরা অ্যাকশন চালাচ্ছে, অসংখ্য ভোট কেন্দ্র দখল করে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ করে। কোনোভাবেই ডেভিল ইনুসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, যেহেতু এটি একটি অসাংবিধানিক সরকার। তথাপি সাংবিধানিক সরকার আসবে এবং সেই সরকার এসে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন করবে। এ তো নির্বাচন নয়, এক ঈদের আনন্দ। মানুষ এবার আনন্দ সহকারে গ্রামগঞ্জে যাচ্ছে ভোট দেওয়ার জন্য, আর সেই জায়গায় যাওয়ার পথে বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামায়াত। বাংলাদেশে ভোট মানেই কি ভয়, আতঙ্ক? ভোট মানে কি সহিংসতা, রক্তপাত, মৃত্যু? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই চোখ এখন 12ই ফেব্রুয়ারি। শুরু হয়েছে ভোটের ক্ষণ গণনা। রাজপথ নীরব থাকলেও ভোটের হিসেব চলছে প্রতিটি ঘরে। আলোচনা শুধু কে এগিয়ে আর কে পিছিয়ে। এদিকে নির্বাচন নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের আগের দিনেই কিয়ামত শুরু হলো গোপালগঞ্জে। নির্বাচন বন্ধ করতে কয়েক লক্ষ আওয়ামী লীগ নেতা দাবঠি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। শেষ রক্ষা হবে না ডক্টর ইউনূসের। আগামীকাল জাতীয় সংসদ নির্বাচন, আর আজকে শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি বক্তব্য দেয় এবং তার কর্মীদেরকে সরাসরি আদেশ দেয় নির্বাচন বানচাল করার জন্য। এবং এইটাকে নিয়ে আওয়ামী লীগ কর্মীরা ঢাকার রাজপথে নামে, অন্যদিকে গোপালগঞ্জেও অস্থিতিশীল পরিবেশ করে। শেখ হাসিনা তার বক্তব্যে যা যা বলেছে এবং তার কর্মীদেরকে আদেশ দেওয়ার পর তার কর্মীরাও যে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ করে, সেই পরিবেশগুলো দেখাবো। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে অনেক ঘটনা সারা দেশে ঘটতেছে, অনেক নিউজ দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি। সবাই ঐক্যবদ্ধ থাকেন। আর এই ইলেকশন কোনো ইলেকশন, এটা ইলেকশন হতে পারে না। এটা ইলেকশন থেকে জঘন্য কাজ ইউজ করে যাচ্ছে, তার ক্ষমতাকে পোক্ত করা, ইন্টারন্যাশনালি দেখানো যে উনি ইলেকশন দিয়ে এখন শুদ্ধ হয়ে গেছেন। কিন্তু এই ক্রিমিনালের কোথাও জায়গা হবে না। কিসের নির্বাচন? যে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। 50%-এর উপর মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। সেই আওয়ামী লীগকে ব্যান করার অবৈধ ক্ষমতাধারী ইউনূসের কোনো অধিকার নাই। কোন অধিকার বলে সে বলে আওয়ামী লীগ ব্যান্ড? কোন যোগ্যতার বলে? ডাকাতি করে ক্ষমতা দখল করেছে। আর আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়েই বারবার ক্ষমতা এসেছে, কোনো অবৈধভাবে ক্ষমতা দখল করে নাই। এই যে অবৈধভাবে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি আছে? লজ্জা করে না অন্যের মাল চুরি করে নিতে, বা অন্যের দেশ চুরি করতে, বা অন্যের সম্পদ চুরি করতে? এটা হলো বাস্তবতা। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। হ্যাঁ, অত্যাচার নির্যাতন তারা করে যাচ্ছে। আমাদের অগণিত নেতা কর্মীকে আমরা হারিয়েছি। প্রায় আমাদের 10,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে ইউনূস হত্যা করেছে, গুম করেছে, নির্যাতন করেছে, আহত করেছে। একদিন সেই হিসাব বেরোবে, জবাব দিতে হবে। এবং কোথায়, কোন কোন এলাকায় আমাদের কত নেতা কর্মীর বাড়িঘর লুটপাট করেছে, কত নেতা কর্মীকে নির্যাতন করেছে, মামলা দিয়েছে। আজকে লক্ষ লক্ষ, প্রায় 5-7 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা। আর কারাগার তো ভরে ফেলেছে। কই আমার আমলে কি এরকম কারাগার ভর্তি ছিল বিরোধী দল দিয়ে? সে তো ছিল না। সুনির্দিষ্ট মামলায় যে কটা এবং সুনির্দিষ্ট অপরাধে যে কটা, সেই কটাই। এখন তো মামলাও লাগবে না, অমনি গ্রেপ্তার করো। এ হলো ইউনূসের রাজত্ব। মামলা ছাড়াও গ্রেপ্তার হবে। চরমভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে, মানবতা বিরোধী কাজ করে যাচ্ছে ডক্টর ইউনূস। আর তার ওই যে লেজে জাহাঙ্গীর একটা আছে, আর ওই যে আসিফ নজরুল আরও একটা, এই তিনটা মিলে সমস্ত দেশটাকে শেষ। আর একজন হলো পরিবেশবিদ, এসে সিলেটের পাথর খেয়ে ফেলেছে, সেন্ট মার্টিন পুড়িয়ে দিয়েছে। আওয়ামী লীগ আমলে খালি মামলা করতো আর পয়সা কামাতো, এখন পাথর বেচে পয়সা কামালো। আজকে বাংলাদেশটা একটা দুঃশাসনের কবলে পড়েছে, যা জঙ্গি সন্ত্রাসীদের হাতে পড়েছে। এই জঙ্গি সন্ত্রাসী ইউনূস এবং তাতে আলা চামুন্ডা দেশকে আজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই দেশকে রক্ষা করতে হবে সকলকে ঐক্যবদ্ধ হয়ে, সবকিছু ভুলে যে সবাই এক হয়ে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াতে হবে। আর যেখানে নৌকা নাই, আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আওয়ামী লীগের ভোটাররা কেন যাবে ভোট দিতে? অনেক জায়গায় হামলা দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। কেন? ভোট দেওয়া তার স্বাধীনতা, মানুষের ইচ্ছা। সে ভোট কাকে দেবে না দেবে সেটা তার স্বাধীনতা। কিন্তু এখন তো ভোট আগেই হয়ে গেছে, রেজাল্ট আগেই হয়ে যাচ্ছে। এটা হলো বাস্তবতা। হ্যাঁ না ভোটের হ্যাঁ আগেই হয়ে যাচ্ছে। তো এটা কোন ধরনের মানে উন্নতিটা করলো? আমার প্রশ্ন। অন্ধকার কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে, ভোট দিবেন কিসে, যারা ফরজ নামাজের খোঁজ থাকে না, তাহাজ্জুদের নামাজ পড়ে তারা ভোট কেন্দ্রে আসতে চায়। আগামীকাল আল্লাহর ইলেকশন কমিশন ঘেরাও হবে। ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল, তার থেকেও ভয়াবহ পরিণতি হবে এই ইলেকশন কমিশনের। 12ই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটা এই দালাল মিডিয়াদের বিপক্ষে ইনশাল্লাহ রায় দেবেন।
আমরা আজকে কিছুক্ষণ আগে একটা তথ্য জানতে পারলাম, ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের 400 গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন, এই বিধিবিধান বের করছে আমরা জানি না। কার প্ল্যান, কার পরিকল্পনা বদলে ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল নাহলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। ইলেকশনের দ্বার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে। এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। আমাদের প্রতিনিধিরা আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে। ইলেকশন কমিশনকে বলছি, এতদিন যা করেছেন 12ই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণতি হবে এই ইলেকশন কমিশনের। আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি, পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি, আমলাদেরকে বলছি, আপনারা আমাদের ভাই, আপনারা এই দেশের মেধাবী সন্তান, আপনাদের উপর দেশের আমানত, গুরু দায়িত্ব আপনারা পালন করবেন। আগামী 12ই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই, ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই। আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন, বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন, গণতন্ত্রকে নিশ্চিত করবেন। মনে রাখবেন, গণ অভ্যুত্থানের হাজারো শহীদের, হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে। এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না, করবে না। অবৈধ ইউনূস সরকারের কিংস পার্টি বা নবগঠিত এনসিপি নেতা নাহিদ ইসলামকে ইউনূস কোটায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। ভাষণে বৈষম্য বিরোধিতার কথা বলে নাহিদ ইসলাম সবচেয়ে বড় করে বৈষম্যকেই রাষ্ট্রের নিয়ম করার ঘোষণা দিয়েছেন। রাজনীতির মাঠে সমান সুযোগ বা লেভেল প্লেইং ফিল্ড নামের যে ধারণাটি দীর্ঘকাল ধরে আমাদের আলোচনায় ঘুরে ফিরে আসে, ঠিক সেই জায়গাটিতেই আজ বড়সড় এক প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিলেন খোদ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখ। একজন সাধারণ এমপি প্রার্থী হয়েও জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার এই যে বিশেষ প্রিভিলেজ বা সুবিধা, এটা কি অন্য প্রার্থীদের প্রতি অবিচার নয়? অন্য দলের প্রার্থী, এমনকি বড় কোনো জোটের প্রধানত এই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ব্যবহার করে নিজের ইশতেহার প্রচারের সুযোগ পাননি। তাহলে নাহিদ ইসলাম কোন জাদু বলে বা কোন মেটিকুলাস কোটায় এই সুযোগটি পেলেন তা বুঝতে খুব একটা রাষ্ট্রবিজ্ঞানী হওয়ার প্রয়োজন নাই, কারণ কিংস পার্টি বলে এটা পরিষ্কার যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দলীয় বা গোষ্ঠীগত সুবিধা নেওয়ার যে পুরনো সংস্কৃতি, তা থেকে আমরা এক চুলো সরিনি। এবং এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, তারা এটাকে অন্য পর্যায়ে নিয়ে গেছে, শিল্পের পর্যায়ে নিয়ে গেছে। বিটিভি বা বাংলাদেশ টেলিভিশনের চরিত্র বদলের কথা আমরা শুনেছিলাম, বলা হয়েছিল এটি আর কোনো বিশেষ দলের বা ব্যক্তির গুণগান গাওয়ার যন্ত্র থাকবে না। কিন্তু বাস্তবতা কি বললো? মাহফুজ আলমদের কমিশন নেওয়ার নিয়োগে চলা বিটিভি কি আদৌ নিরপেক্ষ হতে পেরেছে? নাকি আগে যেখানে সাহেব বিবি গোলামের সংস্কৃতি ছিল, এখন সেখানে নেকাব আর চান্দা বাক্সের সংস্কৃতি জাকিয়ে বসেছে? বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আজ যখন নাহিদ ইসলাম একাই তার দলের এবং জোটের 18টি প্রতিশ্রুতির কথা শোনাচ্ছিলেন, তখন সাধারণ মানুষের মনে একটা প্রশ্নই জাগাটা স্বাভাবিক, যে এত নতুন বন্দোবস্তের কথা বলে, এত নিন্দাবন্ধ করে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে সেই বাংলাদেশ টেলিভিশন তো দখল করেই রাখলো ইউনূস, তাই না? তা না হলে একজন প্রার্থীকে এভাবে একচেটিয়া প্রচারের সুযোগ দিয়ে নির্বাচনী আচরণবিধির এমন নগ্ন লঙ্ঘন কিভাবে সম্ভব হলো? তার মানে হচ্ছে ইউনূস নির্বাচন কমিশনকে ব্যবহার করে জামায়াত এবং এনসিপি কে ক্ষমতায় বসাতে চায়। আবারও সেটা প্রমাণ হলো, হলো না? হলো তো। নাহিদ ইসলাম তার ভাষণে গত 1.5 বছরের ব্যর্থতা, হতাশা আর ক্ষোভের কথা স্বীকার করেছেন। এটা রাজনীতির মাঠে এক ধরনের চতুর কৌশল। নিজের অনভিজ্ঞতা আর সীমাবদ্ধতা স্বীকার করে নিয়ে তিনি তরুণ প্রজন্মের কাছে আরেকটিবার সুযোগ চেয়েছেন। আরেকটিবার মানে কি? মানে তোরা তো ক্ষমতা দখল করেছিস, 1.5 বছর ধরে দেশ চালালি, কি করছিস? দেশটারে মব করে দেশটাকে শেষ করেছিস। কিন্তু প্রশ্ন হলো, গত 1.5 বছরে তারা যা অর্জন করা কথা বলেছে তার তো কিছুই হয়নি। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি তাদের ব্যর্থতা আড়াল করতে ব্যর্থ চেষ্টা করছে। আগ মুহূর্তে বিএনপির বিরাট ব্যর্থতা জনগণের কাছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়েছে। তারেক জিয়া নিজেই তো দুর্বলতা, ব্যর্থতা ফাঁস করে দিলেন। তারেক জিয়ার যে ইপিএস না উপদেষ্টা নাকি আছে, এক সাবেক শিবির, আবার সাবেক আওয়ামী লীগ, ভুয়া পিএইচডি মাহাদি আমিন, তো এরাই তো ফাঁস করে দিয়েছে। এখন মির্জা ফখরুল দেখছেন যে ঘটনা উল্টো দিকে যাচ্ছে, এখন পরিস্থিতি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, ব্যর্থতা আড়াল করার চেষ্টা করছেন। তো দর্শক, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, বিএনপি এবার ল্যান্ডস্লাইড জয় পাবে, এই কথা বলছেন মির্জা ফখরুল। দেখেন মজার একটা সমীকরণ, আমি প্রথমে সূত্রটা বলি।
সূত্র হচ্ছে যে যারা ভিক্টরি পাবে, যারা বিজয়ী হবে, তারা কিন্তু সেই নির্বাচনকে বিতর্কিত বলে না। তারা আশাবাদী থাকে এবং কোনো চ্যালেঞ্জ থাকলে সেটা তারা ওভারকাম করে। বিতর্কিত বলে তারা পিছু হটে না, অথবা ধোঁয়াশার মধ্যে রহস্য রেখে দেয় না। যেমন জামাত যে কাজটা করেছে, যেমন সর্বশেষ একটা মহা কারচুপির সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন বিএনপির পরামর্শে, মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে ঢোকা যাবে না এই বিষয়ে। তো সেখানে মোবাইল ফোন নিয়ে ভোট কেন্দ্রে ঢোকা যাবে না। তো জামাত এটাকে ষড়যন্ত্র আখ্যা দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও টেরাও করার কথা বলে তারা এই সিদ্ধান্ত বাতিল করিয়ে ঘরে ফিরেছে। এবং জামাতের আমিরের কাছে দীপ্তি চৌধুরী প্রশ্ন করেছেন যে পরিবেশ কেমন, কোনো আশঙ্কা দেখছেন কিনা। হ্যাঁ, জামাত বলছে যে সমস্যা কিছুটা আছে, কিন্তু আমরা এটা হতে দেব না, নির্বাচন সুষ্ঠু হতেই হবে, আমরা সুষ্ঠু করে দেখিয়ে দেব। এটা হচ্ছে বিজয়ী দলের ভাব। আর যারা পরাজিত হবে তাদের উসুল হচ্ছে যে না, এটা ষড়যন্ত্রমূলক নির্বাচন হতে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আমাদের ফাঁসানো হচ্ছে। এই যে বোরখা কিনেছে, এই ভুয়ো ব্যালট পেপার বানিয়েছে, সিল বানিয়েছে, আমেরিকার সাথে হাত মিলিয়েছে, ভারতও রাজি হয়ে গেছে, ক্ষমতায় তারাই আসবে ভোট চুরি করে, সুষ্ঠু নির্বাচনে না। এটা হচ্ছে পরাজিতদের ন্যারেটিভ। তো একদিকে মির্জা ফখরুল বলছেন যে ভুয়া সিল বানায় ব্যালট পেপার বানিয়েছে জামাত। মাহাদি আমিন, তারেক জিয়ার উপদেষ্টা, নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র বিএনপির, তিনি স্পষ্টভাবে বলেছেন যে জামাত নাকি লক্ষ লক্ষ বোরখা বানিয়েছে, হিজাব নিকাব বানিয়েছে ভোট চুরি করার জন্য। এই কথা আবার ইশরাক কিংবা শহীদুদ্দিন চৌধুরী এনি, এদের কথা হচ্ছে যে সূক্ষ্ম ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা রয়েছে, প্রশাসন জামাতের প্রতি ঝুঁকে পড়েছে, এটা অনেকে বলছে। তো এই কথাগুলোর বিপরীতে মির্জা ফখরুল যে কথা, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই, এটা কোনো মিল আছে? তাহলে এই বেমিল কথা কেন? বিএনপির নেতৃত্বের মধ্যেই নির্বাচন সংক্রান্ত যে হিসাব নিকাশ, এগুলো এলোমেলো। বিএনপির হাইকমান্ডের মধ্যেই তো হিসাব নিকাশ ঠিক নেই। তো দর্শক, এখানে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং আশঙ্কা নেই, বিএনপি আবার ল্যান্ডস্লাইড জয় পাবে। এই বক্তব্যের তাৎপর্য হচ্ছে বিএনপি পরিস্থিতি আড়াল করতে চায়। কারণ বিএনপি দেখেছে যে আমরা যদি এইটা বলতে থাকি যে এই যে বোরখা বানিয়েছে, হিজাব নেকাব বানিয়েছে, এতে আরো উল্টো অ্যাকশন। কারণ আমরাই তো এর ফলাফলটা বিএনপি দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে পরাজিতদের আলামত, অবস্থা খারাপ। তো এখন বিএনপি বলছে যে না না না, ইঞ্জিনিয়ারিং এর আশঙ্কা নেই। এবং শুধু বিএনপি না, বিএনপির লাস্ট কয়েকদিন যাবত কিন্তু প্রচন্ড হতাশ ছিল, শুধু নেগেটিভ কথাবার্তা বলতো। এই নেগেটিভ কথাবার্তায় জাতি স্পষ্ট বুঝে গেছিল যে বিএনপি কার্যত পরাজয় মেনে নিয়েছে। আমি একটা কথা বলেছি যে বিশেষ করে তারেক রহমানের ভুলভাল বক্তব্যের কারণে আবার বিটিভিতে ভাষণ দেওয়ার যে সুযোগ পেয়েছেন, সেখানে ক্ষমা চেয়ে ফেলেছেন। তোমাদের উপরে বিভিন্ন ধরনের চাপ আসবে, বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের আগ্রাসী অনেক থাকতে পারে, চাপ থাকতে পারে, কিন্তু মনে করার কোনো কারণ নাই যে তোমরা একা। ওখানে তোমাদের কাছে 3 জন যে অস্ত্রধারী আমাদের সদস্য থাকবে। এবার এরা সবাই প্রশিক্ষিত এবং খুবই সুদক্ষ। আমাদের ব্যাকগ্রাউন্ড আনসার সদস্য, অঙ্গীভূত আনসার সদস্য সকলেই পরীক্ষিত। তারা আমাদের প্রিজাইডিং অফিসার যারা থাকবে প্রতিটা ভোট কেন্দ্র, প্রিজাইডিং অফিসারদেরকে সুরক্ষা দিবে, যাতে তারা কোনোভাবে কারো চাপের মধ্যে নিজেদেরকে আত্মসমর্পণ করতে না হয়। তাদের শেষ শক্তবিন্দু দিয়ে হলো সকল প্রিজাইডিং অফিসার এবং ভোট কেন্দ্রের নিরাপত্তা তোমাদের এই 13 জন মিলে অস্ত্র এবং লাঠি সহ মোকাবেলা করতে হবে। তোমরা প্রথম সারির সুরক্ষাকারী দল ভোট কেন্দ্রে, আর তোমরা শেষ দল না। তোমাদের মধ্যে যাদেরকেই আমাদের নির্বাচন সুরক্ষা অ্যাপসে রেজিস্ট্রেশন করা হবে, তারা ভোট কেন্দ্রের যে কোনো অনিয়ম, যে কোনো হুমকি, যে কোনো ধরনের শৃঙ্খলা বহির্ভূত কাজ হওয়ার সাথে সাথেই যে অ্যাপসে যে আপলোডটা দেওয়া হবে, সেই আপলোডের সাথে সাথে মৌমাছির ঝাঁকের মতো আমাদের বিভিন্ন স্ট্রাইকিং পেট্রোল ওই ভোট কেন্দ্রে অটোমেটিক চলে যাবে। কারণ প্রতিটা দিক থেকে আসবে সেনাবাহিনীর পেট্রোল, বিজিবি পেট্রোল, পুলিশ পেট্রোল। ঢাকা শহরে বিভিন্ন প্রান্তরে সমন্বয় করা হয়েছে তোমাদের নিরাপত্তার জন্য, সার্বিক ভোট কেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তার জন্য। এবারই প্রথমবারের মতো এই সুরক্ষা অ্যাপসের মাধ্যমে সমন্বিত এবং স্বয়ংক্রিয় রেসপন্স সিস্টেম, সিকিউরিটি রেসপন্স সিস্টেম বাংলাদেশে এবার চালু করা হয়েছে, যেটা আগে কখনো কোনো নির্বাচনে ছিল না। আমি আগেও অনেক নির্বাচন ডিউটি করেছি, কখনো এই ধরনের সমন্বিত ব্যবস্থা আগে ছিল না। যারা অনেক দূর দূরান্তে থাকতো, অনেক সময় এতিমের মতো, চাতকের মতো চাইতো যে কখন আমার সাহায্য আসবে, আমার তো সবকিছু নিয়ে যাচ্ছে। এখন আর সেটা হবে না। তোমাদের কাজ হচ্ছে সেই প্রাথমিক সুরক্ষাটা নিশ্চিত করা, প্রাথমিকভাবে তোমরা ঠেকায়
দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে অনেক কথা হয়, অন্যদিকে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অনেক কথা হয়। গাছ এই বিষয়গুলো দেখে এবং দেশের নির্বাচনকে নিয়ে আপনাদের মন্তব্য কী? দেশের নির্বাচন নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।